জনাব ফাহাম আব্দুল সালাম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে। যদি আপনি ফেসবুক স্ট্যাটাসে এটা খুব চমৎকার ভাবে এটা তুলে ধরেছেন, অনেকে আপনার লেখা শেয়ারও করেছেন। আমরা এই দর্শকদের জন্য প্রশ্ন করতেছি যে আপনি এই দাবির সাথে একমত কিনা। গত 3 যুগে আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক যে দ্বৈরথ, আওয়ামী লীগ না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা হবে বলে আপনি মনে করেন, যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? এবং দেখেন, আমি আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন। সেটা হচ্ছে গিয়ে এই নিষিদ্ধটা কে করবে। আমি ফান্ডামেন্টালি এই কথাটা বিশ্বাস করি, আগেও বলেছি, জামাত নিষিদ্ধ করার সময় বলেছি, এখনো বলছি, যে বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের হাইকোর্ট এই ক্ষমতা থাকা উচিত না, সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে। এইটা কোনোভাবেই তাদের এই ক্ষমতাটা থাকা উচিত না, আমি এই জায়গা থেকে বলছি। এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, গণভোট করেন, লেট পিপল ডিসাইড। কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন, মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই ফ্যাসিস্ট হয়ে যাও, তাই না? তাদের কনস্টিটিউশনের সাথে সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে কোনো কনফ্লিক্ট নাই। যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন। কিন্তু তারা যে অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক, তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আমি এটা চাই না। ওকে, আর আওয়ামী লীগ যদি না থাকে বা আওয়ামী লীগের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কে হতে পারে? আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি। কেন? আওয়ামী লীগ একটা শেখ মুজিবুর রহমানের যে পরিবার, এটা একটা ডাকাত পরিবারটাই। অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে তারা ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি, এবং এই দখল ভিত্তিক রাজনীতিতে আপনার লয়্যালটি যে আওয়ামী লীগের লোক তাদেরকে সুবিধা দেওয়া হবে। আপনি একটু ক্লায়েন্ট মানে একটু সুইপিং কমেন্ট করছেন কিনা, মানে এই কথা তো আসলে মানে বড় রাজনৈতিক দল বিএনপি নিয়েও আসলে হয়তো বলা যেতে পারে। আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। আপনি তো নিশ্চয়ই শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছি। জি হ্যাঁ, উনি 1950-60-এর দশকে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, রাইট? এই পরিবারের প্রত্যেকে, কাজের লোক সহ এভরিওয়ান কোটি কোটি টাকার মালিক। আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখান যে কোটিপতি না। আমি বরং ব্যাপারটাকে অন্যভাবে বলি। 1950 সালে মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে 2024 সালে এসে তাদের মধ্যে অন্তত 50 জন কোটিপতি হয় নাই, এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছেন, মানে তার জন্য রাষ্ট্রপ্রধান হইতে হয় না। আমার বাবা, জি, আমি তো কোটিপতি না, আমার বাবা তো খুব ভালো চাকরি করত। এখন আপনার মতো এরকম যিনি আছেন শেখ পরিবারের লোক, তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে, সে হয়তো কোটিপতি না হইতে পারে। আচ্ছা ঠিক আছে, না এটা আমি মেনে নিলাম, যেহেতু তারা সরাসরি রাজনীতিতে, এটা আপনি মেনে নিলাম। কিন্তু আসলে তাদের তো কোনো এটার মধ্যে তো কোনো, তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না। যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো আমি আপনার সাথে একমত। কেউ ইন্ডাস্ট্রি করেছে, ব্যবসা করেছেন তো আসলে। মানে বাংলাদেশ তো 1950 সালের পরে যদি আপনি আসলে 2024 পর্যন্ত, এটা খুবই সংকটজনক। যারা ফাহাম আব্দুল সালাম, এই যে আমি এই কথাগুলি বলতেছি, আমাকে একটা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে, যাই হোক আমি আলাপটার থেকে নিজেকে প্রত্যাহার করি, এটাই ভালো। তবে আমি আমার মানে এটাকে কি বলে যে একটু 2 পয়সা দিয়ে রাখলাম আর কি, যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্যগুলির মতো পছন্দ হয় না। আমি একটু জানাব, কিন্তু কথা হচ্ছে যে, কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে, জি, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কিরকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে। অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, এই যে গণবিকার, এই যে সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে, এখান থেকে বের হতে হবে। এবং এখান থেকে বের হওয়ার জন্য আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে। আমি কনফিডেন্ট অ্যাবাউট ইট।
মানে এটা কোনো না কোনো ফর্মে হবে, এবং জামাত এই তিন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং এটা গ্রো করতে দেওয়া উচিত। ওকে, আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলেছেন, এবং আমি সেই জায়গা থেকে আসছি। রুহিন ভাই, আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতেছি সেটি মানে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে, আসলে আপনাদের সাথে খুব কাঠামোবদ্ধ আলোচনা করতে পারি নাই, এটার একটা ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতেছি। খুব দ্রুত যদি একটু বলা যায় যে আপনি দেখবেন যে আমাদের সংবিধানে থাকা রাষ্ট্রের 4টা মূলনীতি আছে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলিকে মুজিববাদের উপকরণ হিসাবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারা এগুলিকে সংস্কারের আওতায় আনতে চায়। তাদের সঙ্গে আপনি একমত কিনা? সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন? আপনাদের প্রস্তাব বা সুপারিশ কি? রুহিন ভাই, আপনার কাছে এটা শুনে আমি আবার ফাহামকে এটা শুনতে চাই যে হ্যাঁ, এটা বলার আগে যে প্রশ্ন করে গেছেন এক কথায় উত্তর দেই। মানে এটা হচ্ছে কি, আমরা বলেছি যে ধর্মে যে কথাগুলো আছে তাদের আমাদের সাথে কোনো সাংঘর্ষিক না, কিন্তু আপনি দেখেন এইটা হচ্ছে ডিপেন্ড করে কোন ইকোনমিক পলিসি আমরা চালাচ্ছি। আপনি আপনার আলোচনায় বললেন যে মুসলিম দেশগুলো তারা কোন ধরনের কি বলে যে অর্থনীতি তারা করছে, তারা ব্যক্তিগত অর্থনীতিটাই প্রধান, সামষ্টিক অর্থনীতি তারা ফলো করে না। কিন্তু আমরা মনে করি সামষ্টিক অর্থনীতি ফলো করতে গেলেই আপনি যেভাবেই যে একটা ধর্মের কথা বলে যেখানে বলছেন ওই ধরনের কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থাটা পৃথিবীর কোনো দেশে আপনি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে এক একটা দেশের বাস্তবতা অনুযায়ী তার মালিকানার গুলো বিবেচনা করে একটা সামষ্টিক অর্থনীতির ধারায় যেতে হবে, এইটা হচ্ছে আমাদের কথা। সুতরাং সেই জন্যই আমরা সোশ্যালিজমের এই ধারাকে ফলো করি। এবার আপনি দ্বিতীয় যেটা বলেছেন, এই কথা আমাদের সুস্পষ্ট বক্তব্য। প্রথম কথা, আমাদের দেশের সংবিধান, এটা মনে রাখা দরকার, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত। এবং আমি আপনাকে একটা তথ্য বলতে চাই যে আমি চাইলে পরে পাঠিয়ে দেব, 1972 সালের 10ই অক্টোবর আমরা তৎকালীন 6 পাতা, আমি আজকে একটু রিভিজিট করছিলাম, আমরা কিন্তু তৎকালীন ওই সংবিধানের কি অসম্পূর্ণতা আছে দূর করা দরকার আমরা কিন্তু তখন বলেছিলাম, এবং বলেছিলাম যে এইগুলো আলাপ আলোচনা করা দরকার। তৎকালীন ছাত্র ইউনিয়ন এবং মহিলা পরিষদ আলাদাও তাদের বক্তব্য উত্থাপন করেছিল, সেটা সরকার মানে নাই। আমরা মনে করি তারপরে যেভাবে কাটাছেড়া হয়েছে এই সংবিধানের অসম্পূর্ণতা আছে, এবং অসম্পূর্ণতা দূর করে সংবিধানের সম্পূর্ণতা আনতে হবে। এইখানে পুনর্লিখনের নামে যেটা এটা প্রয়োজন নাই, এবং ঠিক রাখতে হবে। আমরা আমাদের যদি ঠিক রাখি, আমার সংবিধান পাঠ আমি আপনাকে বলি, 1972 সালে বাংলাদেশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান নেওয়া হলো, এবং এই 53 বছরে একবারও সেই সর্বশ্রেষ্ঠ সংবিধানের কোনো কিছু অনুসরণ করা হলো না। 2 লাইনে এটা হচ্ছে আমার পাঠ। এটা থাকলেই কি না থাকলেই কি না, সেটা আমি অস্বীকার করছি না। এটা নির্ভর করে কারা ক্ষমতায় আছে, তারা পরিচালনা করছে, এবং মানুষের চেতনার স্তর কি, তার উপরে নির্ভর করে এই দুইটা জিনিস আমরা মনে করি। আমি আবার রিপিট করি যে কারা রাষ্ট্র ক্ষমতা আছে, তারা কি দায়িত্ব পালন করছে, আর হচ্ছে মানুষের চেতনার স্তর, এবং তারা কি আদায় করে নেবে, এইটার উপরে নির্ভর করে। কিন্তু আমরা বলতে চাইছি যে মূল ভিত্তি ধ্বংস করার যে এইটা চলবে না, বরঞ্চ আমরা দেখছি যারা ছুড়ে ফেলতে চায়, যারা নতুন সংবিধান বলতে চায় না, গণতন্ত্র বলতে চায়, তারা প্রকারান্তরে অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকে হয়তো ইনোসেন্ট জায়গাতে বলছে, তারা আসলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এই কথাগুলো বলছে। কেউ কেউ বলছেন এটা হচ্ছে কোনো বিশেষ দলের সংবিধান, এইটা আসলে একেবারেই ঠিক কথা না। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান, তার যে অসম্পূর্ণতা আছে এবং বর্তমান বাস্তবতায় সেটাকে সংযোজন করে আগাতে হবে, সেটাই হচ্ছে আমাদের প্রধান বক্তব্য। প্রিন্স ভাই, আপনার ভরসায় 1 মিনিটে উত্তরটা জানতে চাইবো যে যদিও এটা খুবই, জাতীয়তাবাদের ফেসিবাদের তফাৎ কি আসলে, এবং গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা থাকার দরকার কি? না, এক কথায় বলি, জাতীয়তাবাদে উগ্র জাতীয়তাবাদ আর উগ্র জাতীয়তাবাদ আসলে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। যদি এক কথায় শুনতে চান, উগ্র জাতীয়তাবাদ ফ্যাসিবাদে রূপান্তরিত হয়, এটা মনে রাখতে হবে। জাতীয়তাবাদ জিনিসটা তো উগ্র, জাতীয়তাবাদ জিনিসটা তো উগ্র প্রিন্স ভাই। না, আবার প্রগতিশীল না, জাতীয়তাবাদের ওই এক কথায় উত্তর কঠিন। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা থাকা দরকার। না ঠিক আছে, আমি খালি এইটুকু বলি, এক একটা সময় তার রূপ, এক একটা সময় জাতীয়তাবাদ, এক একটা সময় রূপ এক এক রকম হয়, এটা দুনিয়ার ইতিহাস দেখলে হয়। হ্যাঁ, এটা আপনি বলেছেন যে গণতন্ত্র থাকলে আর সমাজতন্ত্র দরকার কি। বিশেষ করে সমাজতন্ত্রটাকে যদি আমরা সহজে বুঝতে চাই, তাহলে সেটি একটা যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলে, সেই অর্থনৈতিক ব্যবস্থাটাই কিন্তু গণতন্ত্রের থেকে আর একটু যুক্ত করার কথাটা আপনি বলতে পারেন। প্রকারান্তর উল্টাও বলতে পারেন যে সমাজতন্ত্র যদি পুরো কাজ হয়ে যায় তাহলে তো আর গণতন্ত্র না। আমি উল্টাটা বলতে রাজি আছি, কিন্তু দুইটা কেন থাকবে আমি এটা বুঝি না। কিন্তু আমি বলছি গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি কোন অর্থনৈতিক ব্যবস্থা করতে চাইছেন সেটা সামনে আসে না বলেই সমাজতন্ত্র মানে হচ্ছে একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থার কথাটাই প্রধানত চলে আসে। এই বিবেচনায় সমাজতন্ত্র থাকাটা দরকার বলেই আমরা মনে করি।
থ্যাংক ইউ। আমি একটু বিশিষ্ট বিতার্কিক মানে সাবেক তার কাছে আসতে চাই, কারণ মানে সময়ের দোহাই দিয়ে যে 100 সেকেন্ডের মতো সময় এই প্রশ্নের জন্য আছে। ফাহাম, আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই 4 মূলনীতি থাকার দরকার কি, এবং সেটা এটা একটা স্টুপিড থিং, অ্যাবসলিউটলি স্টুপিড থিং, এবং এই কাজটা যারা করেছে তাদের কোনো আইডিয়াই ছিল না তারা কি করছে। কারণ এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেই সমস্ত আইনে আপনি ক্যাপিটাল, ধরেন গণতন্ত্র আছে, গণতন্ত্রে মানে ইনভায়োলেবিলিটি অফ প্রাইভেট প্রপার্টি আছে, সেটা একটা জিনিস। আর সেখানে সমাজতন্ত্রে যদি আপনি ন্যাশনালাইজ করেন, ধরেন আপনার সেই মানে সেই স্টুপিডিটির তালিকায় কি যারা সমাজতন্ত্রের মানে তৈরি করেছিলেন সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার, এখন আসছি না, এখন যখন আপনি যখন বললেন যে বাংলাদেশের মূলনীতি এই 4টা, জি, তো যখন এটা কনফ্লিক্ট করবে একটার সাথে আরেকটা, তখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? এর কোনো দিক নির্দেশনা নেই। যখন সমাজতান্ত্রিক ভাবে আপনি বেক্সিমকে প্রাইভেটাইজ করা, ইটস পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনি যদি গণতন্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে আসেন, তাহলে আপনি প্রাইভেট প্রপার্টি সরকার কেড়ে নিতে পারবেন। এখন এটা যদি আপনি মামলা করেন, সরকার যদি করতে চায়, সরকার দুটো কাজই রাস্তা ওপেন রাখছে, কিন্তু কনফ্লিক্ট করলে আপনি কোর্ট অফ লতে গিয়ে কিভাবে বলবেন যে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে? কেউ জানে না। এটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে, ভেরি সিম্পল, যে একটা রাষ্ট্রের মূলনীতি কি এটা বলার জায়গা সংবিধান না। কোথায় বলবে কোথায় তাহলে? এটা কোনো বলার দরকার নাই, আপনার কোনো বলার এত বইলেও কিছু বলতে না, কিন্তু ফাহাম এতবার বইলাও তো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ পৃথিবীর শ্রেষ্ঠ 4টা শব্দ আমাদের কাছে কোনো মানেই তৈরি করে না। এত বলার পর না আমাদের নেতাদের কাছে করছে, না শেখ মুজিবুর রহমানের কাছে করছে, না জিয়াউর রহমানের কাছে করছে, কারো কাছে তো করে নাই, না খালেদা জিয়ার কাছে করছে, না শেখ হাসিনার কাছে করছে। So why do you put it? That is the question. মানে আমি তো এই পর্যন্ত জীবনে সংবিধানের ব্যবহৃত হইতে দেখলাম না কোর্টের মধ্যে আইনি প্যাচ লাগানো ছাড়া। রাষ্ট্র পরিচালনা সংবিধানের কোনো ভূমিকা নাই। রাষ্ট্র পরিচালনা হচ্ছে বেগম খালেদা জিয়া যা বলবেন তা, এবং শেখ হাসিনা যা বলেছেন তা। খালেদা জিয়া ওরকম মানুষ নন, আমি জেনে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খালেদা জিয়া ওরকম মানুষ নন। আমরা নিশ্চয়ই আবার দেখবো ওনাকেও। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যার বাইরে যতটুকু ফাংশন করতে লাগে অতটুকু দেওয়া এনাফ। ওকে, এত অপ্রয়োজনীয় কথা বাংলাদেশের সংবিধানে আছে, এটা চিন্তার বাইরে। আচ্ছা, আমরা মনে হয় যে 2টা আলোচনায় শুনলাম। এইবার আমি ফার্ম থেকে শুরু করি। ফার্ম বললে তারপর আমরা আবার একটু প্রিন্স ভাইকে শুনবো। রাষ্ট্রে নানা বিষয়ে সংস্কারের কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। নানা বিষয় আপনি জানেন যে এগুলি যদি এই সরকারই বাস্তবায়ন করতে চায় এবং পরবর্তী সরকারের যদি এটা পছন্দ না হয় তাহলে এটা ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং এই বাস্তবায়ন করলে একটা ছুঁড়ে ফেলার ভয় থাকে, আরেকটা হচ্ছে যে এই বাস্তবায়ন করলে সময় অনেক বেশি লাগতে পারে। তো আপনি কি জনাব ফাহাম আব্দুল সালাম, আপনি কি আগে সংস্কার চান নাকি দ্রুত ইলেকশন চান, যে পলিটিক্যাল গভর্নমেন্ট বা যাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসবে তারাই এগুলি আসলে বাস্তবায়ন করুক? আমি রিয়ালিটি হচ্ছে যে সংবিধানের আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি এটা 3-6 মাসে হবে না। অনেকগুলো সংস্কার করতে, যেমন ধরেন গুম কমিশন তৈরি করা হয়েছে, আপনার কি মনে হয় যে এটা 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে? হবে না, সম্ভব না। এটা আপনার সময় লাগবে, অনেকগুলো সংস্কার করতে অনেক সময় লাগবে। এখন যেটা প্রয়োজন আমাদের জন্য, আমি কনফিডেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে মেইন 3টা পলিটিক্যাল স্টেক হোল্ডার বাংলাদেশে আছে, অর্থাৎ ছাত্র, জামাত এবং বিএনপি, এই 3জনকে নিয়ে তাদের একটা ডায়ালগের মধ্যে যাওয়া উচিত যে লুক, উই ওয়ান্ট টু অ্যাচিভ দিস, এবং তুমি আমাদেরকে বলো যে তোমরা এই সংস্কার মানবা। এবং সম্ভবত যখন ডিসেম্বরের সংস্কারের পূর্ণ একটা আমরা রূপরেখা পাবো যে কি কি সংস্কার তারা চান, তখন এই ডায়ালগটা হতে পারে যে ওকে, দিজ আর দ্য থিংস দ্যাট উই ওয়ান্ট, বেয়ার মিনিমাম, এন্ড ইউ প্রমিস আস যে তোমরা যদি সরকারে যাও, যেই সরকারে যাক, জামাত, বিএনপি, ছাত্র, যেই সরকারে যাক, তোমরা এই জিনিসগুলো একটা লিস্ট, বটম লাইন তোমরা ফুলফিল করবা। এবং আমার মনে হয় যে বিএনপি, জামাত এবং ছাত্র সবাই এই ব্যাপারে আগ্রহী। ওকে, সো মানে হ্যাঁ, জনাব রহিন হোসেন প্রিন্স, রাষ্ট্রের নানা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চায়, এইটা আসলে তাদের মেয়াদ দীর্ঘ করতে পারে, আবার এই ঝুঁকিও থেকে যাচ্ছে যে পরবর্তীকালে যখন সরকার আসবে তারা এটি বাদ দিয়ে দিতে পারে। আপনি কি চান আসলে, বা আপনি কি মনে করেন? কথা হচ্ছে যে সংস্কার কি পুরোটা সম্পন্ন করা যায় তৈরি করলে? এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বগুলো নাই। তারা যেটা করার, এইবারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু গঠিত, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, কি কি করণীয়
সেইটা তারা ঐক্যমতের ভিত্তিতে তারা একটা রূপরেখা তৈরি করতে পারে, তৈরি করে কোনোটা যদি পারে সূচনা করবে, না হলে না। কিন্তু প্রধান সংস্কারের কাজ করতে হবে নির্বাচন ব্যবস্থার, এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচনের দিকে যেতে হবে, এটাই প্রধান কাজ। সেইটা না করে যদি তারা নানা ধরনের সংস্কারের কথা ওইভাবে করার চেষ্টা করেন, সেটা তারা পারবে না, সম্ভব নয়। এক্ষেত্রে আমি আবার চলে আসি এই যে প্রধান উপদেষ্টার কথাই। এই গত মাসের 5 তারিখে যখন ওনার সাথে আমরা বৈঠক করলাম, আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে সংস্কারের কথাগুলো বলছেন, তো ওনারা তো বলছেন 3 মাস পরে কথা বলবেন তাদের রাজনৈতিক দলগুলোর সাথে এবং কর্মশালা করবেন। তো এই যে স্টাইলের কর্মশালা দিয়ে তো রাজনৈতিক দলকে আস্থা নিতে পারবেন না। উনি প্রথম বললেন যে না, কেন তা হবে, এখনই কাজ শুরু করবে, কিন্তু সেটা হলো না। 2 নম্বর, আমরা বিশেষ করে সংবিধান কোশ্চেন নিয়ে যখন কথা বললাম, উনি পরিষ্কার আমাদেরকে বলেছেন, আশা করি সেটা রক্ষিত হবে, এবং ওনার ওইখানে যারা ছিলেন তারাও দ্বিমত করে বললেন যে সংবিধান নিয়ে আপনাদের কথা আপনারা বলেন, অন্যদের কথা অন্যরা বলুক, যতটুকু ঐক্যমত্য হয় সেটুকু আমরা গ্রহণ করব। যদি কোনো পয়েন্টে দেখি সামান্য ফারাক আছে, আলোচনা করে চেষ্টা করব ঐক্যমতের ভিত্তিতে এটা করার জন্য, তাহলে হবে না যতটুকু ঐক্যমত্য। প্রিন্স ভাই, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল ঐক্যমত্য সংবিধান সংস্কারের বিষয়ে? আমরা ঐক্যমত্য হইতে পারি না, আপনি আর আমি কোন রঙের পাঞ্জাবি পরবো? না না, কিন্তু কিছু কিছু জায়গায় আমি মনে করি সম্ভব। কিছু আমি বলেছি, শোনেন, ঐক্যমতের প্রশ্ন খালি যেটা বললাম, ধরেন কথার কথা, আপনি এক্স একটা দল 40টা বললো, আর ওয়াই 30টা বললো, অন্য দল 60টা বললো, তার মধ্যে 5টা ঐক্যমত্য যদি হয় সেটুকু আপনি করবেন। বা কথার কথা দেখা গেল এটা শেডের ডিফারেন্স আছে, ওনার কথা অনুযায়ী যতটুকু হয় ওইটুকু আপনি করবেন। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো আপনি আজ রিকমেন্ডেশন হিসেবে রেখে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাই দায়িত্ব পালন করবে। ডেমোক্রেসিতে তো এর তো কোনো অল্টারনেট জায়গা নেই, সেটাই কিন্তু করতে হবে আপনাকে। ফ্যান্টাস্টিক। আমার কাছে অবশ্য মনে হইতেছে যে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটা এই 111 এর সরকার হোক আর এই সরকারের হোক, কাজ কারবার দেখলাম আর 1001 যে আরব রজনীর কথা মনে পড়ে, একটা গল্পের পর আরেকটা গল্প করে একটা 1000 রাত পর্যন্ত এটা দীর্ঘ করার একটা জায়গা, এটা আমার মনে পড়ে। আমি যাই না, আই মে বি রং, কিন্তু আমি শেষ কথা কইতেছি হচ্ছে যে শেষ প্রশ্ন ফাহামের থেকে আমি প্রশ্নটা করতে চাই, 1-2 বাক্যে হয়তো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। প্রিন্স ভাই কয়েকটি প্রশ্ন করতেছে যে আইডিয়া ফাহাম আব্দুল সালাম কবে জনাব সালাম কবে আসলে নির্বাচন হওয়া উচিত, এই সরকারের কবে নির্বাচন ঘোষণা করা উচিত? এবং পাশাপাশি আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে কি, জুন থেকে অক্টোবরের মধ্যে, আগামী বছর জুন থেকে অক্টোবরের মধ্যে, এবং নির্বাচনের যে ভোটার তালিকা সেটা সংস্কার করা উচিত কিনা? আমার এই কথা বলার মতন জ্ঞান নাই। ওকে, প্রিন্স ভাই, একদম আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ফাহাম আব্দুল সালাম বলেছেন, আপনি সেটি যদি বলেন, এবং নির্বাচনের যে ভোটার তালিকা সেটি সংস্কার করা উচিত কিনা, সেটাতে আসলে 9 মাসের মতো সময় লাগবে আমাদেরকে অন্যরা বলেছেন। না, আমি দুইটা বলি, আমাদের কাছে যে তথ্য উপাত্ত আমিও কংক্রিট জানি না, কিন্তু সাধারণভাবে যেটা বলছে চিন্তকরা বা আমরা যতটুকু খবর রাখি, এইটা খুব মেজর সংশোধনের প্রয়োজন নাই বলেই এইখানে মনে করে, আমিও সাধারণভাবে তাই মনে করি। সুতরাং নির্বাচন এটা আগামী বছরের দ্রুততম সময় বলতে যদি আলোচনা করে বললেই ভালো, কিন্তু আমি মনে করি যে এইখানে যে ডেডলাইনের কথা বলেছেন তার আগেই বাংলাদেশে সম্ভব বলে মনে করি, যদি ওনাদের আন্তরিকতা থাকে। না হলে আপনি যে আরব রজনীর গল্প বললেন, ওই রকম যদি সিমটম দেখি, তাহলে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আমাদের বোধহয় এই পয়েন্ট নিয়ে একটা আন্দোলনের মধ্যেই ঢুকতে হবে, এটার কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। সেটা এই সরকারকে শুরুতে যে কোশ্চেনটা করেছিলেন যে আমরা তাকে সমর্থন করে ভালোভাবে চাই কিনা, তা সমর্থন করে যদি ভালোভাবে তারা দায়িত্ব হস্তান্তর করতে চায়, তাহলেও আমার মনে হয় যে কাজটার দিকে তাদেরকে কি বলে নজর দেওয়ার জন্য বাধ্য করা দরকার বলেই আমি মনে করি। আমার মনে হয় যে এই সরকারের যেমন এই আরব রজনী হওয়া উচিত না, এবং আন্দোলনগুলিও খুব ঈদের পর হবে এরকমও ধারণা করা উচিত না। আমরা নিশ্চয়ই সেগুলিকে আসলে বাস্তবে দেখতে পাবো, এবং এই সরকারকে আসলে গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা ছাড়া, এটা অনেক বিশ্বকরা বলছেন যে এটা এই মুহূর্তে দরকার, সেটিও তারা নিশ্চয়ই চিন্তা করবে। পাশাপাশি সংস্কারের কথা চিন্তা করবে। জনাব ফাহাম আব্দুল সালাম, জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাদের অনেক ধন্যবাদ।